প্রশ্নে বলা আছে নিচের মাসগুলো দিন সংখ্যা লেখো। প্রথমে দেওয়া আছে শ্রাবণ। আমরা জানি পরিবর্তিত নিয়ম অনুযায়ী বাংলা মাসের এখন প্রথম 6 মাস 31 দিনের হবে, তাই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, শ্রাবণ চতুর্থ মাস, তাহলে অবশ্যই এটি 31 দিনের হবে। এরপরে রয়েছে ভাদ্র, তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র, ভাদ্র 31 দিনের হবে। এরপরে রয়েছে অগ্রহায়ণ, অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ 8ম মাস, তাহলে সেটি হবে 30 দিনের। এরপরে চৈত্র, এটি হবে 30 দিনের, কারণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, চৈত্র হচ্ছে সর্বশেষ মাস এবং শেষের মাসগুলো 30 দিনের হবে, শেষের 5টি মাস। কিন্তু ফাল্গুন হবে 29 দিনের, শুধুমাত্র লিপ ইয়ারে ফাল্গুন 30 দিনের হবে। এরপর রয়েছে এপ্রিল, এপ্রিল 30 দিনের আমরা জানি। জুলাই 31 দিনের, আগস্ট 31 দিনের এবং ডিসেম্বর 31 দিনের। 2 নম্বর সমস্যা দেওয়া আছে ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 25শে বৈশাখের 20 দিন পরের তারিখটি কত হবে? তাহলে 25শে বৈশাখ যোগ 20 দিন, আমরা জানি বৈশাখ মাস 31 দিনের, অর্থাৎ আমার এখানে 25 যোগ 20 করে দিলে আমরা পাচ্ছি 45। আর বৈশাখ মাস যেহেতু 31 দিনের, তাহলে আমরা 45 বিয়োগ 31 করে দিলে এখান থেকে পাচ্ছি 14 দিন, অর্থাৎ এর পরের মাসের 14 তারিখ। অর্থাৎ 20 দিন পরের দিনটি হবে বৈশাখের পরের মাস জ্যৈষ্ঠ, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের 14 তারিখ। আমাদেরকে দেয়া আছে 25 জুন এর 49 দিন পরের তারিখটি কত হবে? তাহলে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যদি আমরা এখানে 25 জুনের সাথে 5 যোগ করে দেই, তাহলে জুনের 30 তারিখ হয়ে যাবে, অর্থাৎ জুন মাস শেষ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ 30 জুন। তাহলে আমাদের 5 দিন এখান থেকে চলে গেল, অর্থাৎ দিন বাকি 49 বিয়োগ 5, অর্থাৎ 44 দিন। এখন জুলাই মাস আমরা জানি 31-এর হয়, তাহলে 44 থেকে বিয়োগ 31 করলে আমরা পেয়ে যাব জুলাই মাস, তাহলে অর্থাৎ 13 দিন বাকি থাকে। তাহলে এই 13 দিন হবে আমার আগস্ট মাস। তাহলে জুলাই মাস শেষ হয়ে গেলে 31 দিন হিসাব করলে, তাহলে আর বাকি 13 দিন, এটি হচ্ছে আগস্ট মাস, অর্থাৎ আগস্টের 13 তারিখ। অর্থাৎ 25শে জুনের 49 দিন পরের তারিখটি হচ্ছে 13 আগস্ট। দেওয়া আছে যদি 3রা মে মঙ্গলবার হয় তবে 31শে মে কী বার? তাহলে আমরা জানি যদি 3 মে মঙ্গলবার হয় তাহলে এর পরে 7 দিন পরে আবার আমরা জানি 1 সপ্তাহ পর পর একই দিন ফিরে আসে, তাহলে এখানে 3 যোগ 7 অর্থাৎ 10 তারিখ মঙ্গলবার হবে, আবার 17 তারিখ মঙ্গলবার হবে, এভাবে করে আমরা পাবো। তাহলে 31 মে এবং 3 মে এর মধ্যে পার্থক্য হচ্ছে 28 দিন। তাহলে 28 দিনে আমার কি পরিমাণ পরিবর্তন হবে? তাহলে এখানে আমরা বুঝতে পারছি 7 গুণ 4 অর্থাৎ 28, বা আমরা লিখতে পারি 28 ভাগ 7 সমান সমান 4 সপ্তাহ বরাবর। তাহলে এখানে যদি সপ্তাহের প্রথম দিন এখানে আমরা দেখতে পাচ্ছি 3 তারিখ থেকে শুরু হচ্ছে, তাহলে 3 তারিখ যদি আমার মঙ্গলবার হয়, 7 দিন পরের তারিখটি আবার মঙ্গলবার হবে, তাহলে 14তম দিনে আবার মঙ্গলবার, 21তম দিনে আবার মঙ্গলবার এবং 28তম দিনে আবার মঙ্গলবার হবে, অর্থাৎ 31শে মে আবারও মঙ্গলবার হবে। আর এটিকে যদি আমরা দেখি তাহলে
3 তারিখ মঙ্গল, 4 তারিখ বুধ, 5 তারিখ বৃহস্পতি, 6 তারিখ শুক্র, 7 তারিখ শনি, 8 তারিখ রবি, 9 তারিখ সোম এবং 10 তারিখ মঙ্গল। তাহলে এভাবে করে 7 দিন পর আবার আগের তারিখটি ফিরে আসবে। আর শেষে দেওয়া আছে যদি 1 অক্টোবর শনিবার হয় তাহলে 31 অক্টোবর কি বার। তাহলে এখানে দেখতে পাচ্ছি 31 অক্টোবর বিয়োগ 1 অক্টোবর সমান 30 দিন। এখন আমরা জানি 7 গুণ 4 করলে 28 দিন আমরা পাবো। 28 দিনে 4 সপ্তাহ, তাহলে আমরা এখানে 28তম দিনে আমরা আবার 1 অক্টোবর শনিবার হলে 28তম দিনে আবার শনিবার হবে। তাহলে 28তম দিন শনিবার। তাহলে এখানে আরো 2 দিন রয়েছে, যেহেতু 30 দিনের পার্থক্য 31 অক্টোবরে, তাহলে এখানে আরো 2টি দিন যোগ করলে তাহলে 29তম দিন আমার হবে রবিবার, 30তম দিন হবে সোমবার। সুতরাং 31 অক্টোবর সোমবার। প্রশ্নে দেওয়া আছে নিচে সালগুলোর ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল। তাহলে প্রথমে দেওয়া আছে 1200, আর যদি শতাব্দীর বছর হয় তাহলে আমরা এক্ষেত্রে 400 দ্বারা ভাগ করে দেখি সেটি নিঃশেষে বিভাজ্য কিনা, তাহলে সেটি অধিবর্ষ হবে, না হলে অধিবর্ষ হবে না। তাহলে 400 গুণ 3 সরাসরি আমরা পাচ্ছি 1200, অর্থাৎ 1200 সালটি অধিবর্ষ, আর অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। এরপরেরটি দেওয়া আছে 1692। তাহলে এটি যেহেতু আমাদের শতাব্দীর বছর নয়, তাহলে আমরা 4 দ্বারা ভাগ করে দেখব নিঃশেষে বিভাজ্য হচ্ছে কিনা। আর এক্ষেত্রে আপনারা আরেকটি শর্টকাট মনে রাখতে পারেন যে আমরা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়ার শর্ত জানি যে শেষের দুটি অঙ্ক মিলে গঠিত সংখ্যা যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ 92 যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা জানি এটি নিঃশেষে বিভাজ্য হবে। তাও আমরা দেখি, তাহলে 4 গুণ 4 16, এখানে 9, 4 গুণ 2 8, 1 2 4 গুণ 3 12, অর্থাৎ এটি নিঃশেষে বিভাজ্য, তার মানে এটি অধিবর্ষ, তাহলে ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে। এরপরে দেওয়া আছে 2010। তাহলে এখানে 0 এবং 1 দ্বারা গঠিত সংখ্যা 10, 10 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাহলে সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। তাও আমরা দেখি 4 গুণ 5 20, 1 নেমে গেল, হচ্ছে না। আমরা আরেকটি সংখ্যা নেব, তাহলে এখানে 0, 4 গুণ 2 8, তাহলে ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে এটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাহলে 2010 সালটি অধিবর্ষ ছিল না, তাহলে ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে। শুধুমাত্র অধিবর্ষের বছরেই আমরা ফেব্রুয়ারি মাস 29 দিনে পেয়ে থাকি। প্রশ্ন দেওয়া আছে 2016 সাল অধিবর্ষ ছিল 1 জানুয়ারি 2016 সাল শুক্রবার হলে 31 ডিসেম্বর 2016 কি বার ছিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা জানি 1 জানুয়ারি থেকে 30 ডিসেম্বর পর্যন্ত 365 দিন, কিন্তু যেহেতু সালটি অধিবর্ষ ছিল তাহলে আমাদের বছরটি হবে 366 দিনের। তাহলে এখানে পার্থক্য হবে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 365 দিন, কারণ এখানে আমাদের 1 জানুয়ারিকে আমরা আর ধরতে পারবো না। 1 জানুয়ারি থেকে, তার মানে 2 জানুয়ারি থেকে আমরা 31 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 366 বিয়োগ 1 সমান আমরা পাবো 365 দিন। এখন আমরা দেখব যে এখানে কতটি সপ্তাহ আমরা পাচ্ছি, কারণ আমরা জানি যে এক সপ্তাহে একই দিনটি আবার পুনরায় ফিরে আসে। অর্থাৎ 1 জানুয়ারি যদি শুক্রবার হয় তাহলে 8 জানুয়ারি শুক্রবার হবে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 365কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 5 গুণ 7 35, 15, 7 গুণ 2 14। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 1 ভাগশেষ আছে, তাহলে এখানে আমরা একটি দিন বেশি পাচ্ছি। তাহলে 52তম সপ্তাহে শেষে আমরা পাচ্ছি শুক্রবার, আর এর পরের দিনটি আমরা পাচ্ছি শনিবার। তাহলে আমরা লিখব 31 ডিসেম্বর শনিবার ছিল। প্রশ্নে বলা আছে নিচে সালগুলো কোন শতাব্দীর। তাহলে এখানে 108 দেয়া আছে, আমরা যেহেতু 100 পর্যন্ত ছিল প্রথম শতাব্দী, তাহলে 100
পরে থেকে আমরা ধরবো দ্বিতীয় শতাব্দী, তাহলে এটিকে লিখবো আমরা দ্বিতীয় শতাব্দী। ঠিক একইভাবে 1015 অর্থাৎ 1000 পার হয়ে গেছে, তাহলে এটি হচ্ছে একাদশ শতাব্দী। আর 2001 সাল পার হয়ে গেছে, তাহলে 2001কে আমরা লিখব একবিংশ শতাব্দী। পরবর্তীতে আমাদেরকে দেয়া আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ধরি 1 মাস সমান 30 দিন। 10 বছরকে দিনে প্রকাশ করো। তাহলে প্রথমে আমরা জানি 1 বছর সমান 12 মাস, আবার 1 মাস সমান 30 দিন। তাহলে এখানে 10 বছর সমান আমরা পাবো 12 গুণ 10 মাস সমান 120 মাস। আর এখানে 1 মাস সমান আমাদেরকে দেয়া আছে ধরে নিতে 1 মাস সমান 30 দিন। তাহলে সুতরাং 120 মাস সমান 30 গুণ 120 দিন, অর্থাৎ 3600 দিন। এখানে লিপ ইয়ার বা অধিবর্ষ জনিত কোনো কথাই আমাদেরকে বলা হয়নি, অর্থাৎ কোনটি 31 কোনটি 29 28 এভাবে করে আমাদেরকে ধরতে হবে না, কারণ সরাসরি আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে 1 মাস সমান 30 দিন ধরে নিতে হবে। ঠিক একইভাবে খতে আমাদের দেওয়া আছে 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করতে। প্রথমে আমরা ঘন্টাকে, যদি আমরা এখানে জানি 24 ঘন্টা একদিন হয়, সেটিকে যদি দিনে প্রকাশ করি তাহলে আমরা 24 ভাগ 1000 করলে এখান থেকে পাচ্ছি 4 গুণ 24 96। তাহলে এখানে 4 এখানে 0, 24 গুণ 1 24, তাহলে এখানে পাচ্ছি 16, অর্থাৎ এখানে 16 ঘন্টা আমরা বেশি পাচ্ছি, কারণ এখানে যেটি ভাগ করে দিলাম সেটি চলে গেল দিনে, বাকি যা অবশিষ্ট রয়েছে তা হচ্ছে ঘন্টা। তাহলে এখানে 41 দিন যেহেতু রয়েছে, এই 41 দিনকে আমরা এখন মাসে প্রকাশ করব। আর আমাদেরকে বলাই আছে 1 মাস সমান 30 দিন, তাহলে 41 বিয়োগ 30 দিন সমান 1 মাস 11 দিন। যেহেতু আমরা জানি 1 মাস সমান 30 দিন, তাহলে সুতরাং 41 বিয়োগ 30 দিন সমান 1 মাস 11 দিন। তাহলে আমরা পেয়ে গেলাম 1 মাস 11 দিন 16 ঘন্টা। বলা আছে নিচের 12 ঘন্টা সময়সূচিতে লেখার সময়কে 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। তাহলে এখানে যেটি দেয়া আছে অপরাহ্ন 3টা অর্থাৎ দুপুর 3টা, আমরা জানি 12টার পরে, দুপুর 12টার পর থেকে 24 ঘন্টা হিসাবে 1 ঘন্টা করে যোগ হয়ে যায়, অর্থাৎ 13টা 14টা এভাবে করে যোগ হয়ে যায়। তখন আমরা লিখবো এখানে 12 যোগ 3 অর্থাৎ 15টা। এরপরে অপরাহ্ন 11টা 42কে আমরা লিখবো 12 যোগ 11টা 42 অর্থাৎ 23টা 42। পূর্বাহ্ন 0.20 অর্থাৎ রাত 12টা 20কে আমরা এটিকে পরিবর্তন করতে হবে না, কারণ অপরাহ্নের ক্ষেত্রে অর্থাৎ দুপুর 12টার পরেই সেখানে 12 যোগ করে দিতে হয়। তাই এখানে আমরা সরাসরি যেটি আছে সেটি বসে যাবে, অর্থাৎ 0.20 অর্থাৎ 20 মিনিট বা রাত 12টা 20। পূর্বাহ্ন রাত 12টা মানে হচ্ছে আমাদের, তখন আমরা এটিকে 12টা লিখব। নিচে 24 ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে 2টা 4, তাহলে 2টা 4 মানে হচ্ছে রাত 12টা থেকে আমাদের এখানে বা 0000 শুরু হয় 24 ঘন্টার হিসাবে। তাহলে এটিকে আমরা বলতে পারবো রাত 2টা 4। 15টা 34কে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখান থেকে আমরা জানি দুপুর 12টা থেকে শুরু হয়, তাহলে 12 ঘন্টা বিয়োগ দিলেই আমরা পেয়ে যাব 15টা 34 বিয়োগ 12টা, অর্থাৎ আমরা এখান থেকে পাবো দুপুর বা অপরাহ্ন বা বিকাল 3টা 34। এখানে বিকাল, দুপুর, অপরাহ্ন আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। 24টা অর্থাৎ আমরা জানি 12 থেকে 12 বিয়োগ যাবে অর্থাৎ রাত 12টা, আর রাত 12টায় আমরা 00 শুরু হয়, তাই এখানে
আমরা লিখব রাত 12টা। আর এখানে 21টা 13, এখানে আমরা যদি 21টা 13 বিয়োগ যদি 12টা করি তাহলে এখান থেকে আমরা পাবো 9টা রাত 13। প্রশ্নে দেওয়া আছে একটি ট্রেন কোনো শহর 11টা 50-এ ত্যাগ করে এবং 15টা 25-এ গন্তব্যে পৌঁছায়। ট্রেনটির কত ঘন্টা কত মিনিট সময় লাগলো? তাহলে এখানে আমাদেরকে দেয়া আছে গন্তব্যে পৌঁছায় 15টা 25 মিনিটে আর ত্যাগ করে 11টা 50 মিনিটে। এখন মোট সময় লাগে, আমরা এখন বিয়োগ করলে 25 থেকে 50 মিনিট বিয়োগ করতে পারছি না, তাহলে এখানে যদি আমরা আরও 1 ঘন্টা এখান থেকে নিয়ে নিই তাহলে এখানে আরও 60 যোগ হবে। এখানে কিন্তু সাধারণ বিয়োগের ক্ষেত্রে আমরা যেটি করি এখান থেকে 1 ধার নিলে এটি 12 হয়ে যেত, সেটি আর হবে না, কারণ ঘন্টার হিসাব 60 মিনিটে, তাই এখানে সরাসরি 60 যোগ হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হয়ে যাবে 85 মিনিট। তাহলে 85 মিনিট থেকে 50 মিনিট গেলে আর থাকবে 35 মিনিট। তাহলে এখানে হয়ে গেল 14 ঘন্টা। সুতরাং 14 ঘন্টা থেকে 11 ঘন্টা গেলে 3 ঘন্টা। সুতরাং 14 ঘন্টা থেকে 11 ঘন্টা গেলে 3 ঘন্টা আর এখানে 35 মিনিট। তাহলে আমরা লিখব 3 ঘন্টা 35, বা এটিকে আপনার কথায়ও লিখতে পারেন 3 ঘন্টা 35 মিনিট সময় লাগলো। 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।